আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবরোধের পাশাপাশি সারা দেশে হরতাল পালিতেও গাজীপুরে বাসে আগুন, হেলপার নিহত। সহিংসতা বন্ধে সবকিছু করা হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেছেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদের মতো তাদেরও জনগণের আস্থা অর্জনের পরামর্শ। আজও অবরুদ্ধ বেগম জিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। আক্রান্ত হলে গুলি করবে বিজিবি, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। বিজিবি নিজের নির্দেশকে এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী বলেছে বিএনপি। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম, এবার বিস্তারিত। অবরোধের পাশাপাশি পালিত হলো ২০ দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে ২০ দলীয় জোট। হরতালের সমর্থনে রাজধানীর বেইলি রোডে মিছিল বের করা হয় মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী সোহেলের নেতৃত্বে। মিরপুরের পল্লবীতে মিছিল করে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এলিফ্যান্ট রোডে মিছিল করে ঢাকা কলেজ ছাত্রদল। হরতালের পাশাপাশি অবরোধ থাকায় দূরপাল্লায় বাস চলাচল করেনি। সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বাসে দেয়া আগুনে নিহত হয়েছে ঘুমন্ত হেলপার। এছাড়া বিক্ষিপ্ত সহিংসতায় আর ধরপাকড়ের মধ্য দিয়ে পালিত হয়েছে হরতাল। আটক ২ শতাধিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাত ৩টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুরে থানার ২০০ গজের মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় মারা যায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার তোফাজ্জল হোসেন। এদিকে নাটোরের আহমদপুর বাজারে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ থেকে রাজশাহীমুখী ট্রাকটি থেকে নামিয়ে ড্রাইভার ও হেলপারকে পেটায় তারা। পরে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকে আগুন ধরে যায়। মৌলভীবাজারের জুড়িতে আগুন দেওয়া হয় মাল বোঝাই ট্রাকে। সিরাজগঞ্জের মহাসড়কের পাঁচিলায় ২টি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জয়পুরহাটে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়। ভোরে সদরের শুক্তাহার মোড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ২টি ট্রাক ও একটি প্রাইভেট কার। ভোলাই ইলিশা বাস স্ট্যান্ডে ৩টি যানবাহনে আগুন ও 10টি গাড়ি ভাঙচুর করা হয়। হরতালে পিকেটারদের তেমন তৎপরতা দেখা না গেলেও চট্টগ্রামের রাস্তায় গাড়ির সংখ্যা ছিল কম। বন্দরে পণ্য ওঠানামা করলেও বন্ধ রয়েছে পরিবহন সরবরাহ। খুলনার পিটিআই মোড়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। গুলি, পেট্রোল বোমা আর ঝটিকা মিছিলে সিলেটে পালিত হচ্ছে ২০ দলের হরতাল। এছাড়া বরিশালের নাজির মহল্লা সড়কে ছাত্রদলের মিছিলে বাধা দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক একজন। রাজশাহী ও রংপুরে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকেটিং ও সহিংসতা ছাড়াই খাগড়াছড়িতে চলছে হরতাল। সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। এছাড়া টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা ও মেহেরপুরে চলছে শান্তিপূর্ণ হরতাল। এদিকে লক্ষ্মীপুর শহরের চকবাজার মিয়ার রাস্তার মাথা এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ছাত্রদল ও জামায়াত শিবির। গাড়ি ভাঙচুর করা হয় শহরের বিভিন্ন স্থানে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয় লালমনিরহাটে। হরতালের সমর্থনে মিছিল হয়েছে কুড়িগ্রাম ও হবিগঞ্জেও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালাও পোড়াও বোমাবাজি বন্ধ করতে যা যা প্রয়োজন তাই করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ হরতালে অগ্নিদগ্ধদের দেখতে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা জানান। যেখান থেকে অবরোধ হরতালের ঘোষণা আসছে সেখান থেকেই জ্বালাও পোড়ায়ের নির্দেশনা আসছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে বিশেষ দরবারে তিনি একথা জানান। রাজনীতিবিদদের মতো সেনাবাহিনীকেও জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সৈন্যদের গোলাগুলির এসব দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবে যুদ্ধের মহড়া। যুদ্ধক্ষেত্রে শত্রুদের কিভাবে আক্রমণ করতে হয় এসব অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিলেন সৈনিকরা। যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৮,২৬৫ সেনা সদস্য অংশ নিয়েছেন শীতকালীন এই মহড়ায়। সঙ্গে অত্যাধুনিক যুদ্ধ বিমানসহ
আধুনিক যুদ্ধ সরঞ্জাম। 21শে ডিসেম্বর থেকে শুরু হয়ে এই অনুশীলন শেষ হলো 25 দিনের মহড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ দিনের মহড়ায় উপস্থিত থেকে প্রত্যক্ষ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্য। অনুশীলন দেখার পর এক সংক্ষিপ্ত দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে জনগণের প্রতি সেনাবাহিনীর দায়বদ্ধতার কথা স্মরণ করে দেন তিনি। এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা, আমরা রাজনীতি করি আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন। মানুষের বিশ্বাস আস্থা এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। জনগণের শক্তির কথাটা মনে রাখতে হবে। আমরা চাই যে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা পাক এবং বিশ্বের সব থেকে আধুনিক যুগোপযোগী সেনাবাহিনী হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, আধুনিক ও গতিশীল করতে সেনাবাহিনীতে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। দেশের অখণ্ডতা রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। সুযোগ সুবিধা সহ জাতিসংঘে আরো সেনা সদস্য বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বালিয়াকান্দি, রাজবাড়ী। টানা 13 দিনের মতো গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার তার সাথে দেখা করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সভাপতি ডাক্তার এম এ আজিজের নেতৃত্বাধীন চিকিৎসক প্রতিনিধি দল। বরাবরের মতোই গুলশান কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়ের প্রধান ফটকের একপাশে জলকামান আর অন্য প্রান্তে পুলিশের পিকআপ ভ্যানের ব্যারিকেডও দেয়া রয়েছে। সীমিত রয়েছে যান চলাচল। বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছে বেশ কয়েকটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আগামী দিনে যে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং সারা দেশে জনগণের মধ্যে একটি জনসচেতনতা গড়ে তোলার জন্য তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব সহ এদেশের সিনিয়র চিকিৎসকদেরকে আহ্বান জানিয়েছেন। সারা দেশে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলন ভবিষ্যতে আরো তীব্রতর হবে, এই ঘোষণা দেশনেত্রী আমাদেরকে দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবীরা জানান, ন্যায় বিচার না পাওয়ায় শঙ্কায় আদালত পরিবর্তনে উচ্চ আদালতে যাবেন তিনি। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানির সময় বেগম জিয়ার আইনজীবীরা বলেন, সরকার জোরপূর্বক অবরুদ্ধ করে রেখেছে বেগম জিয়াকে। এমন অবস্থায় তার পক্ষে কোনোভাবেই আদালতে হাজির হওয়া সম্ভব নয়। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চললে ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বিচার কাজে বাধা সৃষ্টি করতেই কালক্ষেপণ করা হচ্ছে। এদিকে বিচারিক কার্যক্রম 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও আবাসিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও স্পেনের রাষ্ট্রদূত এবং কানাডিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি বৈঠকে যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ছাড়াও স্থায়ী কমিটির আরো 2 সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং দলের আরো 2 জন সিনিয়র নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান সহ দলের অন্য নেতারা বেরিয়ে গেলেও মিডিয়ার সাথে কথা বলতে কেউ রাজি হননি। যত কিছুই করুন না কেন বেগম জিয়ার জন্য দড়ি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিদেশি বন্ধুদের কৃপা পেতে রিয়াজ রহমানকে বলির পাঠা বানিয়েছে বিএনপি। অন্যদিকে হরতাল অবরোধে সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী সমাবেশে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল আর নৈরাজ্য করে রক্ষা পাবেন না বেগম খালেদা জিয়া। কোর্টে না গেলে কি হবে? দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষাই করতেছে। আপনার অনুপস্থিতিতে বিচার হবে, আইনের বিধান যা আছে সেইভাবেই হবে। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, বিশ্ব সম্প্রদায়ের সহানুভূতি পেতেই রিয়াজ রহমানের উপর হামলার নাটক সাজিয়েছে বিএনপি।
রিয়াজ রহমানকে বলির পাঠা হিসেবে ব্যবহার করার কোনো কূটকৌশল অবলম্বন করেছেন কিনা বিএনপি, এটা আজকে খতিয়ে দেখা হচ্ছে। এইদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক করেছে 14 দল। বৈঠক শেষে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক অঙ্গনে বিএনপি জামাত এবারও পরাজিত হবে এবং দুনিয়ায় কোথাও সন্ত্রাসীরা খুনিরা জয়লাভ করতে পারে নাই, তাহলে ইতিহাস অন্য রকম হতো। এবারেও চূড়ান্ত পরাজিত হবে ইনশাল্লাহ, এবং এ ব্যাপারে ওরা নিজেরা মানুষের প্রস্তুত হয়ে গেছে। আর সংলাপ প্রশ্নে ওঠে না, খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। যে আমার মাকে হত্যা করেছে অজিত, বোনকে হত্যা করেছে মিঠাপুকুরে, তার সঙ্গে সংলাপ হবে না কোনোদিন, হওয়ার প্রশ্ন ওঠে না। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, হরতাল অবরোধে সরকারও উদ্বিগ্ন। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন তিনি। এখানে একটা অবস্ট্রাকশন হলে এর ইম্প্যাক্টটা অনেক লম্বা হয়ে যায়। ইট ইজ এসেনশিয়ালি পলিটিক্যাল ম্যাটার। ইটস এ স্টুপিড ইকোনমিক অ্যাক্টিভিটি বাই দি বিএনপি। সো আমি তো বলেছি এটা টোটালি স্টুপিড, বাট দিস ইজ 100% পলিটিক্যাল। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নাশকতা ঠেকাতে কিংবা নিজেরা আক্রান্ত হলে প্রয়োজনে বিজিবি সদস্যরা গুলি চালাতে পারে বলে উল্লেখ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, হরতাল অবরোধে বিজিবিকে সরাসরি গুলি করার কোনো নির্দেশ দেয়া হয়নি, তবে গাড়িতে আগুন দিতে দেখলে বা নিজেরা আক্রান্ত হলে প্রয়োজনে গুলি চালাতে পারে তারা। এদিকে সহিংসতা দমনে পুলিশ সফল হয়েছে উল্লেখ করে আইজিপি একেএম শহীদুল হক বলেন, দেশব্যাপী যারা সহিংসতা চালাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে, প্রয়োজনে নাশকতা ঠেকাতে আরো কঠোর হবে পুলিশ। অন্যদিকে অবরোধ সহিংসতার শিকার আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতির নামে সন্ত্রাস, সহিংসতা ও মানুষ পোড়ানো হলে কেউ সমর্থন করবে না। এদিকে বিজিবি মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার যে নির্দেশ দিয়েছেন তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনাকে এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সরকার চলমান অচল অবস্থাকে দমনের চেষ্টা চালাচ্ছে। বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানায় দলটি। বর্তমান ক্ষমতাসীন দল অতীতে বিরোধী দলে থাকাকালীন দাবি আদায়ে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানি ঘটিয়েছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় 2 মুসল্লির মৃত্যু হয়েছে। এরই মধ্যে মুসল্লিরা খিত্তা অনুসারে অবস্থান নিয়েছে তুরাগ তীরের ইজতেমা ময়দানে। রাজনৈতিক অস্থিরতার কারণে মুসল্লিদের আগমনে কিছুটা সমস্যা হলেও আয়োজকরা বলছেন 651 একর ময়দান কানায় কানায় পরিপূর্ণ হবে। দ্বিতীয় পর্বে দেশের 33টি জেলায় মুসল্লিরা অংশ নেবেন। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের তৎপরতাও দেখা গেছে ইজতেমাকে ঘিরে। বিশ্ব ইজতেমায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টানা অবরোধের সাথে বৃহস্পতিবার হরতাল যোগ হওয়ায় অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানীর জনজীবন। ঢাকার সাথে কার্যত বিচ্ছিন্ন সারা দেশের সড়ক যোগাযোগ। বিকল্প ভরসা ট্রেনেও ঝুঁকি আছে শিডিউল বিপর্যয়। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, উদ্বিগ্ন অভিভাবকরা। ট্রেনের অপেক্ষায় কেউ ঘুমিয়েই পড়েছেন, আবার কেউ অলস সময় কাটাচ্ছেন বই, খবরের কাগজে চোখ বুলিয়ে। কিন্তু অপেক্ষার বোঝা যে আরো ভারী। সড়কপথের ঝুঁকি এড়াতে ট্রেনকে বেছে নিলেও এখানেও ভোগান্তির শেষ নেই যাত্রীদের। যদি বাসে আমি জীবন রিস্ক নিয়ে আসি তাহলে তারপরেও দেখবেন যে ওই হয়তোবা কে মানে কোন জায়গাতে আগুন দেয়, কি করে। রাজশাহী থেকে এখানে আসতে প্রায় 15 ঘন্টা লাগছে। নরমালি 6, ম্যাক্সিমাম 7। এরকম 7 ঘন্টা লেটে আমরা আমার এই যে ছেলে নিয়ে এখানে বসে আছি। ঢাকার আশপাশের ট্রেনগুলো অনেকটা সময় মেনে চললেও দূরপাল্লার ট্রেনের বিলম্ব 5 থেকে 15 ঘন্টারও বেশি। যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য আমরা রাত্রিকালীন স্পিড রিডিউস করে গাড়ি চালাচ্ছি। এছাড়া অ্যাডভান্স পাইলট সামনে দিয়ে পিছনে গাড়ি চালাচ্ছি। চলমান সহিংস পরিস্থিতিতে অঘোষিতভাবে বন্ধ রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।
পরীক্ষা হরতালে মাঝখানে পড়লে পরীক্ষায় পিছিয়ে যায়, এটা বাচ্চাদের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। এই জন্য এই কয়েকদিনের মধ্যে এটা একটা সলিউশন হয়ে গেলে আমাদের জন্য ভালো। এই যে এখন আসছি আমরা তো খুবই ভয়ে ভয়ে আসছি, কখন পেট্রোল বোমা মারে, কখন রিক্সায় কে ককটেল পড়ে। ইট পাথরের রাজধানীতে হাতে গোনা কয়েকটি বিনোদন কেন্দ্রে স্বাভাবিক সময় থাকে উপচে পড়া ভিড়, কিন্তু অবরোধ হরতালে একেবারেই উল্টো চিত্র। এই লোক সাইরেনায় এসে গেছে, অন্যদিন ৬-৭ হাজার লোক ঢোকে, এখন ঢোকে ৪-৫। বোম ফুটতে পারে, ককলেট ফুটাতে পারে, মানুষের অনেক আতঙ্কের মতো আছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সরকার যদি সমাধান এটা যদি না করে তাহলে মানুষ চলাফেরা কিভাবে করবে? অবরোধের পাশাপাশি হরতালের কারণে মহানগরীর অনেক বিপণী বিতান বন্ধ ছিল, তেমনি যানবাহন চলাচল ছিল অনেক কম। সাধারণ মানুষের অনেকেই বলছেন ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়ার এই রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর নেতিবাচক প্রভাব যেমনি পড়েছে জনজীবনে, তেমনি দেশের সার্বিক অর্থনীতিতেও। তাই এই সংকটের শান্তিপূর্ণ একটি সমাধান দ্রুত চেয়েছেন সাধারণ মানুষের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পার্টেক্স প্লাস্টিক, অর্থ ও বাণিজ্য সংবাদ। বিশ দলের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি ভোমরা স্থলবন্দরে, তবে বন্ধ থাকে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। 20 দলীয় জোটের ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে। আমদানি রপ্তানি কার্যক্রম প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্বাভাবিক ছিল, তবে ভারতে বন্ধ এবং বাংলাদেশে হরতালের কারণে বন্ধ থাকে হিলি স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি। ফলে কোনো পণ্যবাহী ট্রাক এই বন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢোকেনি। ভারতের দক্ষিণ দিনাজপুরে বিজিবি ওই বন্ধ ডাকে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গুজরাটের দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। বুধবার যুক্তরাষ্ট্রের জেলা জজ অ্যানালিসা টোরেস মামলাটি খারিজের আদেশ দেন। এ সময় তিনি বলেন, সরকার প্রধান হওয়ার কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মোদীকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী 26 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগেই মামলাটি খারিজ করা হলো। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে নিউ ইয়র্কের একটি আদালতে মোদীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টার। এদিকে বিজেপিতে যোগ দিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা ও সমাজকর্মী কিরণ বেদী। 65 বছর বয়সী বিখ্যাত এই সমাজকর্মী আগামী মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলের সভাপতি অমিত শাহ। কিরণ বেদীর রাজনীতিতে যোগদানকে স্বাগত জানিয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে 5 বিদ্রোহী। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল লোগো উন্মোচন হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত লোগো উন্মোচন করেন। 29 জানুয়ারি সিলেট স্টেডিয়ামে শুরু হয়ে 8 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফাইনাল। সিলেট ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ও মালয়েশিয়া, কিন্তু স্থানীয় আয়োজকদের অভিযোগ ফ্লাডলাইটের সমস্যা রয়েছে সিলেট ভেন্যুতে। প্রায় 15 বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মাঠে করাচ্ছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনেক অনিশ্চয়তা থাকলেও এখন কেটে গেছে সব শঙ্কা। আনুষ্ঠানিক লোগো উন্মোচন আর ফিকচার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেল 6 জাতির এই টুর্নামেন্টের কাউন্টডাউন। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে লড়বে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। এশিয়া কাপের কারণে 29 জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে বেশিরভাগ দেশেরই জাতীয় দল খেলতে না পারলেও টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা বাফুফে সভাপতির। এশিয়া কাপ শেষ হবে এন্ড অফ দিস মান্থ, সো সাম অফ দ্য টপ টিমস যেগুলো এনেছি দে আর অলরেডি দেয়ার। আমি যদি বেলাইন টিম আমার এখানে খেলে যায়, দিস উইল বি আ ল্যান্ডমার্ক ফর এশিয়া ফুটবল। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সাফল্যের আলোকে গ্রুপ পর্ব টপকে সেমিফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
আমাদের খেলোয়াড়রা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে এবং আরও ভালো করার জন্য কিন্তু তারা ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস যে আমরা শ্রীলঙ্কাকে পরাজিত করব এবং মালয়েশিয়ার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যু সিলেট স্টেডিয়ামের সংস্কার ও ফ্লাড লাইট উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী। আমরা 100% প্রস্তুত, শুধু সমস্যা ফ্লাড লাইট। এখন পর্যন্ত আমি কিন্তু ফ্লাড লাইটের কোনো আমাদেরকে দেওয়া হয় নাই। ফ্লাড লাইট অবভিয়াসলি কারণ একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সিলেট স্টেডিয়াম একেবারে রেডি ছিল না। আমাদের ফ্লাড লাইটটি আমরা ইতিমধ্যে 100 ফ্লাড লাইট আরও প্রমোট করেছি, কিন্তু হয়তো আমাদের আরও 100 ফ্লাড লাইট প্রয়োজন রয়েছে। যদি সাফিসিয়েন্টলি একেবারে আন্তর্জাতিক মানের করে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আমরা একটি পত্র বিএফএফ থেকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর প্রেরণ করাচ্ছি। বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রাইজ মানি এখনো ঘোষণা না হলেও তা আকর্ষণীয় হবে জানিয়েছে বাফুফে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব প্রাইমারি ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবরোধের পাশাপাশি সারা দেশে হরতাল পালিত, গাজীপুরে বাসে আগুন, হেলপার নিহত, সহিংসতা বন্ধে সবকিছু করা হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেছেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদের মতো তাদেরকেও জনগণের আস্থা অর্জনের পরামর্শ। আজ অবরুদ্ধ বেগম জিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। আক্রান্ত হলে গুলি করবে বিজিবি, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। বিজিবি ডিজির নির্দেশকে এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী বলেছে বিএনপি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।